বাণিজ্যের জন্য পিআর চায় না একটি পক্ষ। অভিযোগ জামায়াতের নিরপেক্ষতা হারিয়েছেন ডক্টর ইউনূস। মন্তব্য ইসলামী আন্দোলনের। জনগণের জন্য পিআর নির্দিষ্ট কিছু দলের এজেন্ডা। মন্তব্য বিএনপির। দেশকে নির্বাচনের পথে নিয়ে ষড়যন্ত্র ব্যর্থ করার আহ্বান। বুয়েটের সনি হত্যায় ছাড়া পেয়ে অস্ত্র ব্যবসায় জড়ান টগর। র্যাবের জিজ্ঞাসাবাদে মিলেছে তথ্য, রিভলভার সহ 150 গুলি উদ্ধার। যানজট যেন রাজধানীর গলার কাটা। 2.5 মাসে গুলশান 1 সিগন্যালে 48 লাখ বার আইনভঙ্গ, কার্যকর উদ্যোগের দাবি। এবং মার্কিন ভেটোয় ভেস্তে গেল গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব। নজিরবিহীন ইসরায়েলি আগ্রাসনকে ফিকে দ্বিরাষ্ট্র সমাধানের আশা। শুনছিলেন শিরোনামগুলো। সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন সন্ধ্যায় পুরো আয়োজনের সঙ্গে আছি আমরা দুজন, আমি মশিউর অনিক এবং আমি সুমাইয়া রাত্রি। পিআর পদ্ধতির নামে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে, এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, জনগণের দাবি বলা হলেও পিআর কিছু দলের এজেন্ডা। এদিকে দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশকে নির্বাচনের রাস্তায় নেওয়া গেলে সব ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দর্শক, আমরা প্রতিবেদনটি একটু পরে দেখব। পিআর পদ্ধতিতে নির্বাচন ও জাতীয় পার্টিকে নিষিদ্ধ সহ নানা দাবিতে দেশ জুড়ে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। এর অংশ হিসেবে রংপুরে বিক্ষোভ সমাবেশে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, জুলাই সনদ অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে এবং সেটা হতে হবে পিআর পদ্ধতিতেই। আর ঢাকায় বিক্ষোভ ইসলামী আন্দোলনের আমির অভিযোগ করেন, নিরপেক্ষতা হারিয়ে একটি নির্দিষ্ট দলের দিকে ঝুঁকে পড়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। শুক্রবার জুমার নামাজের পর থেকে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে রাজপথ। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি ও 14 দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সহ 5 দাবিতে 7 বিভাগীয় শহরে বিক্ষোভে অংশ নেন জামায়াতে ইসলামী সহ বিভিন্ন ইসলামপন্থী রাজনৈতিক দলের নেতাকর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুর পাবলিক লাইব্রেরি চত্বরে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ। অংশ নেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতেই ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে। নির্বাচনের পূর্বে ফ্যাসিবাদের দোসর ঘৃণ্য অপরাধীদের বিচার নিশ্চিত করা, লেভেল প্লেইং ফিল্ডকে নিশ্চিত করা, এই সব দাবি বাস্তবায়নের পথে আমরা দেখছি রহস্যজনকভাবে একটি প্রভাবশালী শক্তি সরকারের উপরে জোর খাটিয়ে লেভেল প্লেইং ফিল্ড বাস্তবায়ন করতে দিচ্ছে না। আগামী 26 তারিখে বাংলাদেশের সকল জেলা উপজেলায়, গ্রামে গঞ্জে, শহরে নগরে জনগণকে ন্যায্য দাবির ভিত্তিতে ঐক্যবদ্ধ করার জন্য আমরা কর্মসূচি পালন করব ইনশাআল্লাহ। একই দাবিতে ময়মনসিংহেও সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। দুপুরের পর থেকেই নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে হাজির হন জামায়াতের নেতাকর্মীরা। এ সময় নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সহ 5 দফার পক্ষে দাবি জানান তারা। সিলেটের সমাবেশ থেকে বক্তারা পিআর পদ্ধতি নিয়ে আলোচনার টেবিলে সমাধান না হলে গণভোটের দাবি জানান। 5 দফা দাবিতে চট্টগ্রামেও বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে। নগরীর আন্দরকিল্লা থেকে শুরু হওয়া বিক্ষোভ ও মিছিলে হাজির হন বিপুল নেতাকর্মী। এদিকে ঢাকায় ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে অনুষ্ঠিত সমাবেশে অংশ নেন ইসলামী আন্দোলনের আমির। অভিযোগ করেন, ডক্টর মোহাম্মদ ইউনূস নিরপেক্ষতা হারিয়েছেন। শেখ হাসিনা যে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য প্রজ্ঞাপন জারি করেছিল,
বা করতে পারে নাই, সেটা আপনি কেন করতেছেন? কার ইঙ্গিতে? গানের শিক্ষক নিয়োগ দিবেন, এটা কি জাতীয় কোনো শিক্ষা? যে সমস্ত আলেমরা সহি আকীদা বিশ্বাসী, সহি শুদ্ধ ভাবে কোরআন তেলাওয়াত করতে পারে, এরকম শিক্ষককে নিয়োগ দিতে হবে। বাংলাদেশের 92% মুসলমানদের অর্থে পরিচালিত দেশের মধ্যে কোন অবস্থাতেই গানের শিক্ষক নিয়োগ দেয়া যাবে না। এছাড়া বরিশাল, কুমিল্লা ও রাজশাহীতেও অনুষ্ঠিত হয় জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল। সাদাত শাহেদ, এখন। দর্শক, আমরা শুরুতেই বলছিলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেছেন, পিআর পদ্ধতির নামে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলেছে এবং তিনি আরও বলেছেন, জনগণের দাবি বলা হলেও পিআর কিছু দলের এজেন্ডা। এদিকে দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশকে নির্বাচনের রাস্তায় নেওয়া গেলে সব ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দেশের রাজনীতিতে এখন নির্বাচনের সমান্তরালেই চলছে পিআর পদ্ধতির দাবি। এ নিয়ে মুখোমুখি অবস্থানে বিভিন্ন রাজনৈতিক দল। জনগণের সমর্থিত নির্বাচিত এমন প্রেক্ষাপটে শুক্রবার সকালে রাজধানীর বিএমএ মিলনায়তনে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের জাতীয় সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে পিআর কার্যকরী পদক্ষেপ হবে না। দেশকে একটা অরাজকতার দিকে নিয়ে যেতে চাচ্ছি। বাস্তবসম্মত না হলেও পিআর পদ্ধতির মতো অযৌক্তিক দাবির মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, জনগণের দাবির কথা বলে দলীয় এজেন্ডা চাপিয়ে দেওয়া হচ্ছে। এখন যতই নির্বাচন ঘনিয়ে আসছে, ঐক্যমতের আলোচনা শুরু হয়েছে, চলতেছে, তখন আমরা দেখলাম কেউ কেউ পিআর নিয়ে রাস্তায় নামতেছেন, প্রোগ্রাম করতেছেন। দ্যাটস গুড, প্রোগ্রাম করা ভালো, জনগণকে সচেতন করা ভালো, কিন্তু এর অর্থ এই না যে আপনি এক ধরনের কর্তৃত্ববাদিতা, আপনার মতামত জনগণের নাম বলে জনগণের অনুমতি না নিয়ে চাপিয়ে দিবেন। এদিকে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে প্রতীকী যুব সমাবেশ করে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন। সেখানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দেশকে নির্বাচনের রাস্তায় নেওয়া গেলে সব ষড়যন্ত্র ব্যর্থ হয়ে দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে। দেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে বসে শেখ হাসিনা এখন নানাভাবে নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। যদি আরেকবার তারা এইভাবে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়ার চেষ্টা করে, তাহলে দেশের জনগণ সম্মিলিতভাবে সেই ঘৃণ্য ষড়যন্ত্রকে পদানত করে। যেই মাত্র দেশকে নির্বাচনের রাস্তায় নামানো যাবে, সেই মাত্র বাংলাদেশের স্বাভাবিক অবস্থা শুরু হবে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি ক্ষমতায় আসবে মন্তব্য করে সকল ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান শামসুজ্জামান দুদু। এই ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে। বাইজিদ সাদ, এখন, ঢাকা। রাজনীতিতে হতাশার মূল কারণ হলো কোনো শক্ত সাংগঠনিক কাঠামো না থাকা, এমনটাই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যারা বিপ্লব করে সমাজ পরিবর্তন করতে চায় তাদের মজবুত সাংগঠনিক ভিত্তি তৈরির পরামর্শ দেন তিনি। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলা একাডেমিতে প্রখ্যাত লেখক ও গবেষক বদরুদ্দিন ওমরের স্মরণ সভায় এসব কথা বলেন তিনি। আজকে রাজনীতি যারা করছি আমরা অত্যন্ত ছোট বোধ করি তার কাছে, কারণ তিনি কখনো কম্প্রোমাইজ করেন না। আর যারা নতুন প্রজন্মের, তারা বদরুদ্দিন ওমর সাহেবের কাছ থেকে কতটুকু নিতে পারছে বা পেরেছে সেটা আমার ঠিক জানা নেই। একটা কথা এখানে খুব জোরে সরে এসছে বদরুদ্দিন ওমর সাহেবের কথাগুলো থেকেই, যে সংগঠন সংগঠন সংগঠন। আমার মনে হয় ব্যক্তিগত ধারণা থেকে বিপ্লব তখনই সফল হয় যখন সংগঠন থাকে। জাতীয় নাগরিক পার্টির সমন্বয় সভা শেষে ব্রিফ করছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। জাতীয় নির্বাচন এবং গণপরিষদ নির্বাচনের জন্য সাংগঠনিকভাবে প্রস্তুতি নিতে বলেছি। দ্বিতীয়ত, আমরা আওয়ামী লীগের কার্যক্রম, ফ্যাসিবাদী দোসর এবং দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বলেছি এবং আমাদের যেই সাংগঠনিক বিস্তার সেটা যাতে আগামী 1 মাসের মধ্যেই ইউনিয়ন পর্যন্ত, ওয়ার্ড পর্যন্ত চলে যায়, সেই জন্য আমরা দিক নির্দেশনা দিয়েছি।
আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে একজন একজন করে বলেন, একটু পরিচয়টা দিয়ে। ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেয়েছে এবং আমরা দেখছি তারা বিভিন্ন জায়গায় জটিকা মিছিল করছে এবং আমরা গতকালকে মিরপুরে দেখেছি তারা হাত বোমা বিস্ফোরণ ঘটেছে এবং এটা জনমনে এক ধরনের উদ্বেগ তৈরি করছে এবং কিছু ক্ষেত্রে পুলিশের সামনে এসব ঘটনা ঘটছে। অভ্যুত্থানের পরবর্তীতেও যে সরকারটা বসেছে তাদের আমলে এটা হচ্ছে। আপনি কি এটা সরকারের ইচ্ছার অভাব দেখছেন নাকি পুলিশ যারা তারা আসলে তাদের ব্যক্তিগত কোনো আন্তরিকতা অভাব হচ্ছে? এটি আপনাদের আজকে দুপুর 1টা থেকে কারণ বাজারে আমরাও সেই বিষয়ে শুধু ঢাকায় না, আসলে সারা দেশে এটা হচ্ছে। ঢাকার চিত্রগুলো হয়তো আমরা বেশি দেখতে পাই, জানতে পারছি। এবং এই যে আওয়ামী লীগের মিছিল এবং তৎপরতা, তার অন্যতম প্রধান লক্ষ্যবস্তু কিন্তু হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এবং গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী নেতাকর্মী এবং শহীদ পরিবার, আহতরা, যোদ্ধা যারা রয়েছে তারাই কিন্তু প্রধান লক্ষ্যবস্তু। ফলে আমরা মনে করি যে অবশ্যই সরকারের এখানে সক্ষমতার অভাব রয়েছে। পুলিশ বাহিনীর যেই রিফরমেশন প্রয়োজন ছিল সেই রিফরমেশন হচ্ছে না এবং পুরা সরকার এবং রাষ্ট্রযন্ত্রের ভিতর থেকে আশকারা পাচ্ছে বলেই আওয়ামী লীগ এই তৎপরতা করার রাজপথে করার সুযোগ পাচ্ছে। আমরা আহ্বান জানাবো, আওয়ামী লীগের বিরুদ্ধে যখন সকল রাজনৈতিক দল, জনগণ এবং সামাজিক শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়েছিল, সেই ঐক্য আওয়ামী লীগের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের সবসময় প্রয়োজন। যদি কোনো দল সেক্ষেত্রে আপোষও করে, জাতীয় নাগরিক পার্টি সেক্ষেত্রে আপোষ করবে না। ফ্যাসিবাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপে এবং আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়ন করা এবং বিচারের আওতায় আনতে যে লড়াই জাতীয় নাগরিক পার্টি শুরু করেছে, সেই লড়াই অব্যাহত থাকবে। আমাদের জীবন যাক, আমরা ক্ষতিগ্রস্ত হই, কিন্তু আমরা এককভাবে হইলেও এই লড়াইটা চালায় যাব। জাতীয় নাগরিক পার্টির সমন্বয় সভা শেষে ব্রিফ করছিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। কোনো দল বা গোষ্ঠীর প্রতি পক্ষপাতমূলক আচরণ হলে সংসদ নির্বাচন সুষ্ঠু হবে না। সকালে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন RFED আয়োজিত এক কর্মশালায় এমন মন্তব্য করেন TIB এর নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বলেন, নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তী সরকারকে জাতীয় ও আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে নিরপেক্ষ থাকতে হবে। নির্বাচনকালীন সরকার যদি পক্ষপাতিত্ব করেন, নির্বাচনকালীন সরকার যদি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার জন্য তার যে ভূমিকা সেটি পালন করতে ব্যর্থ হন, তারা যদি কোনো পক্ষের প্রতি পক্ষপাতিত্ব করেন, তাহলে সেই ক্ষেত্রে নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা কিন্তু মোটেই থাকে না। জনগণের ভোটের অধিকার ফেরত দিতে চাই, এই কথাগুলো রাজনৈতিক দল বলবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু তার অন্তর্নিহিত উদ্দেশ্য যদি হয় যে আমি নির্বাচনে যাচ্ছি এই চেতনা নিয়ে, যে আমি জিতবো, আমাকে জিততে হবে এবং এই শর্তে আমি নির্বাচনে যাব, তাহলে কিন্তু আমার সেই দলের বা সেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে সুষ্ঠু, নিরপেক্ষ এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা যেই শর্তাবলী, সেটা পালন করা কঠিন হবে। নিউ ইয়র্কে শুরু হয়েছে জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশন। বিশ্বের সবচেয়ে বড় এই কূটনৈতিক সম্মেলনে এবারও অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। জলবায়ু অর্থায়ন, রোহিঙ্গা সংকট, অর্থনৈতিক সংকট ও শান্তি রক্ষায় দেশের অবস্থান নিয়ে আলোচনার পাশাপাশি প্রবাসীদের প্রত্যাশাও রয়েছে এই সফর ঘিরে। দেখুন নিউ ইয়র্ক থেকে পাঠানো আব্দুল আহাদের প্রতিবেদনে বিস্তারিত। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ৮০তম পর্ব শুরু হয়েছে এমন এক সময়ে যখন বিশ্ব একাধিক সংকটে বিপর্যস্ত। জলবায়ু পরিবর্তন, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, অর্থনৈতিক বৈষম্য আর যুদ্ধের অভিঘাতে ক্রমেই জটিল হয়ে উঠছে বৈশ্বিক পরিস্থিতি। এই বাস্তবতায় বাংলাদেশের অবস্থান এবার আগের চেয়েও বেশি কৌশলগত। এবারের অধিবেশনে বাংলাদেশের পক্ষ থেকে জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, অর্থনৈতিক বৈষম্য, ঋণ সংকট মোকাবেলায় বৈশ্বিক সমন্বয় এবং শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকার আন্তর্জাতিক স্বীকৃতি বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত বলে মনে করেন বিশিষ্টজনরা। প্রতিবারই মিয়ানমারের পক্ষ থেকে বলা হয় যে তারা তাদের নাগরিকদেরকে ফেরত নেবে। সর্বশেষ 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নেওয়ার জন্য একটি আশ্বাস প্রদান করেছিল জান্তা সরকার, কিন্তু সেটি আসলে কোনো কার্যকর পদক্ষেপ তারা নিচ্ছে না। এটিকে বাস্তবায়ন করবার জন্য তারা নানানভাবে তালবাহানা করছে এবং পরিস্থিতি এখন এমন একটি পর্যায়ে গেছে যে এই দ্বিপাক্ষিক আলোচনার মধ্য দিয়ে এই সংকটটি সমাধান করা আসলে
আমার ধারণা সম্ভব নয়। এবারও বিশেষ গুরুত্ব পাচ্ছে রোহিঙ্গা ইস্যু। ৮ বছর ধরে ১১ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ বিশ্বে মানবিকতার উদাহরণ তৈরি করেছে। তবে টেকসই সমাধান ছাড়া এই সংকট কেবল আন্তর্জাতিক নিরাপত্তার জন্যই নয়, দেশের উন্নয়ন কাঠামোর জন্য হুমকি হয়ে উঠেছে। এই বিষয়টি ৩০ সেপ্টেম্বরের রোহিঙ্গা সম্মেলনে সমাধান আসবে বলেও প্রত্যাশা প্রবাসীদের। যেহেতু আলোচনায় বসবেন, আমাদের বাংলাদেশ থেকে তো এটা রোহিঙ্গাদের প্রত্যাবর্তন করার জন্য বারবার বলা হচ্ছে, কিন্তু কালক্ষেপণ করা হচ্ছে, সেটা কোনো উদ্যোগ নেওয়া হচ্ছিল না। আমি আশাবাদী যে এবার একটা উদ্যোগ নেওয়া হবে। ২৭ সেপ্টেম্বর নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রবাসী বাংলাদেশিদের নিয়ে একটি বিশেষ সভা করবেন বলে জানা গেছে। প্রবাসীরা মনে করছেন এই সভা থেকে প্রবাসীদের ভোটাধিকার ও নাগরিক অধিকার সংক্রান্ত একটি বাস্তব ঘোষণা এলে এটি হবে এই সফরের অন্যতম অর্জন। জাতিসংঘ সাধারণ অধিবেশনের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের অংশগ্রহণ শুধু কূটনৈতিক অর্জন নয়, বরং দেশের সার্বিক অগ্রগতির প্রতিফলন। এখন দেখার বিষয় বাংলাদেশের পক্ষ থেকে কী বার্তা উঠে আসে এবং তা কতটা প্রভাব ফেলে বিশ্ব রাজনীতিতে। আব্দুল আহাদ, এখন নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আলোচিত বুয়েট শিক্ষার্থী সনি হত্যায় সাজাপ্রাপ্ত মুশফিক উদ্দিন টগর ছাড়া পেয়েই জড়ান অস্ত্র ব্যবসায়। র্যাব বলছে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে মিলেছে এমন যোগসূত্র। এছাড়া তার কাছ থেকে জব্দ করা হয়েছে রিভলভার সহ ১৫০-র বেশি গুলি। আরও জানাচ্ছেন আরিফ হোসেন। ২০০২ সালের ৮ জুন বুয়েট ক্যাম্পাসের ছাত্রদলের তৎকালীন সভাপতি মোকাম্মেল হায়াত খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের তৎকালীন ছাত্রদল নেতা মুশফিক উদ্দিন টগর গ্রুপের সংঘর্ষের মধ্যে পড়ে নিহত হন সনি। বিষয়টি তোলপাড় সৃষ্টি করে বাংলাদেশে। টেন্ডার বাণিজ্যের দখলদারিত্ব নিয়ে মুখ খোলে সুশীল সমাজ। রাজনৈতিক চাপ সামলাতে সে সময় দ্রুত গ্রেফতার করা হয় মুশফিক উদ্দিন টগরকে। 18 বছর জেল খাটার পর 2020 সালে সাজা শেষ হয় টগরের। টগরকে গ্রেফতারের পর সংবাদ সম্মেলন করে র্যাব জানায় আজিমপুর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। উনি 20 আগস্ট 2020 সালে কারাবিধি 569 ধারায় কাশিমপুর কারাগার থেকে উনি মুক্তি লাভ করেন এবং পরবর্তীতে উনি স্বাভাবিক জীবনযাপন করছিলেন। এবং এই ঘটনার সাথে আসলে ওই বিষয়টা আমরা প্রথমে মূল্যায়ন করিনি, আমরা অস্ত্র উদ্ধারের বিষয়ে গিয়েছিলাম, আর পরবর্তীতে আমরা এই বিষয়টা অবগত হই যে উনি এই মামলার সাথে সংশ্লিষ্ট ছিলেন। জেল থেকে বের হয়ে অস্ত্র ব্যবসায় জড়িয়ে পড়েন টগর, এমন ধারণা করছে র্যাব। জিজ্ঞাসাবাদে এ বিষয়ে মিলেছে যোগসূত্র। এছাড়া তার কাছ থেকে একটি রিভলভার ও 156টি গুলি জব্দ করা হয়েছে। গ্রেফতারের সময় আসামির হেফাজত হতে একটি রিভলভার, একটি ম্যাগাজিন, .22 বোরের 155 রাউন্ড অ্যামুনেশন, একটি কাঠের পিস্তলের গ্রিপ, একটি 7.62 মিলিমিটার মিসফায়ার গুলি, একটি শটগানের খালি কার্তুজ, 2টি অবিকল মানুষের মুখাঙ্কিত মুখোশ এবং 2টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। যিনি অপরাধী তিনি অপরাধী, তিনি কোন দলের, এটা আসলে কোনো দলও কিন্তু তাকে গ্রহণ করে না। অবৈধ অস্ত্র রাখার অভিযোগে এই ঘটনায় থানায় মামলা হয়েছে। সার্বিক বিষয়টা আমরা বিবেচনা করে যেটা বুঝতে পারছি, তিনি তার কাছে আরো অস্ত্র সন্ধান থাকতে পারে। আরিফ হোসেন, এখন ঢাকা। যদি প্রশ্ন ওঠে রাজধানীতে কি পরিমাণ যানবাহন ট্রাফিক আইন ভঙ্গ করে, সেই সমীক্ষার উত্তর নিশ্চয়ই কারো কাছে সঠিকভাবে নেই। তবে আপনাদেরকে শুধু গুলশান 1-এর একটা চিত্র তুলে ধরতে চাই, এই সমীক্ষার চিত্র ধরতে চাই, যেখানে গেল 2.5 মাসে 48 লাখ বার ট্রাফিক আইন ভঙ্গ করেছে বিভিন্ন যানবাহন। আর এই তালিকার শীর্ষে রয়েছে গণপরিবহনের বাসগুলো। কোনো কোনো বাস আবার তারা 300 বারের বেশি ট্রাফিক আইন ভঙ্গ করেছে, সেই নজিরও রয়েছে রিপোর্টে। এই সমস্ত তথ্য উঠে এসেছে ট্রাফিক্স নামের একটি সংস্থার বিশ্লেষণে, যার তথ্যপত্র তুলে ধরছেন শম্পা বিশ্বাস। ঢাকা শহরে ট্রাফিক আইন ভঙ্গ করা এখন অনেকটাই নিয়মে পরিণত হচ্ছে। তবে কোন পরিবহন সবথেকে বেশি এই নিয়ম ভঙ্গ করে তার কোনো সঠিক উপাত্ত এখনো কারো হাতে নেই। সম্প্রতি একটি সংস্থা এআই প্রযুক্তির মাধ্যমে এই তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে গুলশান 1 সিগন্যাল থেকে। তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্য থেকে দেখা যায় সবথেকে বেশি ট্রাফিক আইন ভঙ্গ করে বাস। ঢাকা নগরীর গলারকাটা যানজট, যার অন্যতম কারণ ট্রাফিক আইন ভঙ্গ করা। সড়কে কিছুক্ষণ দাঁড়ালেই এই আইন ভঙ্গের বাস্তব চিত্র চোখে পড়ে।
গত জুন মাসে সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং যানবাহনকে আইনের আওতায় আনার লক্ষ্যে ট্রাফিক্স নামে একটি সংস্থা নিজ উদ্যোগে পরীক্ষামূলকভাবে আইন ভঙ্গের সঠিক চিত্র তুলে ধরার কাজ শুরু করে। সংস্থাটি নগরীর গুলশান ১ নম্বর মোড়ে 10টি ক্যামেরা বসিয়েছে ট্রাফিক আইন ভঙ্গের চিত্র পর্যবেক্ষণের জন্য। এআই প্রযুক্তি ব্যবহার করে এসব ক্যামেরা থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে তারা পেয়েছে ভয়ঙ্কর তথ্য, যেখানে দেখা গেছে জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত ৪৮ লাখ বার ট্রাফিক আইন ভঙ্গ করেছে বিভিন্ন যানবাহন। বাস সব থেকে বেশি ভায়োলেট করছে। গত 3 মাস যাবত আমরা অ্যানালাইসিস করে এখন পর্যন্ত ৪৮ লাখের মতো আমরা ভায়োলেশন পেয়েছি। সো এখন পর্যন্ত আমরা এখন আমাদের সিস্টেম দিয়ে আমরা কেস ফাইল করতে আমরা সক্ষম। আমরা চাইলেই ট্রাফিক অমান্যকারীকে আইনের আওতায় আনতে পারবো প্রচলিত আইন অনুযায়ী। ট্রাফিক্সের এই উদ্যোগের সাথে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তারা বলছে নিয়ম ভঙ্গের কারণেই মামলা দায়ের করতে কাজে আসবে এই প্রকল্প। এই মামলার ক্ষেত্রে বেশ ভালো কাজে আসবে, কারণ কখন কে ভায়োলেট করছেন ওর তো রেকর্ড থাকবে, তো রেকর্ড দেখে কিন্তু আমরা প্রসিকিউশনে যেতে পারবো। এদিকে রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। পাইলট প্রকল্পের ফলাফল ভালো হলে সরকারিভাবে এমন উদ্যোগ নেওয়ার পক্ষে মত তাদের। যে কোনো ইনোভেটিভ আইডিয়া এটা অবশ্যই প্রথমে সাধুবাদ পাওয়ার যোগ্য। ঢাকা শহরের মতো একটা জায়গায় এখানে সরকারি সংস্থার বাইরে বেসরকারি এবং ব্যক্তি পর্যায়ে এমন অনেক ব্রিলিয়েন্ট লোক আছে যারা কাজ করে। তারা নতুন নতুন এরকম প্রযুক্তি নির্ভর আইডিয়া নিয়ে আসে যেগুলো খুব কার্যকর হতে পারে। কয়েকটি ইন্টারসেকশনে এগুলোর প্রয়োগ করা যেতে পারে পাইলট বেসিসে, এবং তার যে লার্নিং সেটাকে কাজে লাগিয়ে পরবর্তীতে আর একটু ওয়াইডার স্কেলে যেতে পারে। বিভিন্ন সময় রাজধানীর ট্রাফিক আইন কার্যকর নিয়ে উদ্যোগ নিয়েছে নানান সংস্থা, তবে সমন্বয়হীনতার অভাবে ভেস্তে গেছে সেসব উদ্যোগ। তাই নগর পরিকল্পনাবিদদের পরামর্শ, ট্রাফিক ব্যবস্থাপনায় নতুন প্রকল্পকে স্বাগত জানানো এবং সেগুলো বাস্তবায়নে জোর দেয়া। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে শুকরানা মিছিল করেছে শিয়া সম্প্রদায়ের মুসল্লিরা। শুক্রবার দুপুরে হোসনি দালান থেকে এই মিছিল শুরু হয়। মিছিলে পতাকা, ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণাঢ্য জীবনের প্রশংসায় স্লোগান দেন অংশগ্রহণকারীরা। বক্তারা সাম্প্রদায়িকতা থেকে বেরিয়ে এসে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে আহ্বান জানান। মিছিলে অংশ নেন শিয়া সম্প্রদায়ের নানা বয়সী নারী পুরুষেরা। তারা জানান, বিশ্ব মানবতার মুক্তির বার্তা তুলে ধরাই এই মিছিলের মূল উদ্দেশ্য। এরপর মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে জাতীয় প্রেস ক্লাব পার হয়ে ফের পুরান ঢাকায় গিয়ে শেষ হয়। কুমিল্লার হোমনায় মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতনামা 22 জনকে আসামি করে মামলা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে হোমনায় থানায় এই মামলা দায়ের করা হয়। শুক্রবার দুপুরে মামলাটির বিষয়টি নিশ্চিত করে পুলিশ। এর আগে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কটূক্তির অভিযোগে মহসিন নামে এক ব্যক্তির বাড়িঘর ও তার দাদা কফিল শাহ এর নামে প্রতিষ্ঠিত মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। এ সময় তারা ওই এলাকার আরও 4টি মাজার ভাঙচুর করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। এই ঘটনায় এলাকায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আর মাত্র 9 দিন বাদেই সনাতন ধর্মাবলম্বীদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসব ঘিরে কেনাকাটায় ধুম লেগেছে রাজধানীর বিপণী বিতানগুলোতে। আর এই বিষয়ে বিস্তারিত তথ্য নিতে আমরা নিউ মার্কেট থেকে যুক্ত হচ্ছি সহকর্মী হোসেন জাহিদের সাথে। জাহিদ, আপনার মাধ্যমে জানতে চাই আসলে এই যে পুজোর বেচা বিক্রি কেমন চলছে, আর বিক্রেতারাই বা পূজার আমেজ নিয়ে কি বলছেন? অনেক দুর্গা মানেই দুর্গতি নাশিনী। যেই দেবী আসলে দুর্গতিকে নাশ করেন তাকে ঘিরে যে উৎসব সেটা নিশ্চয়ই খুব প্রাণবন্ত হয়, অন্তত এই বঙ্গভূমিতে। তো সেটিকে আসলে বরণ করে নিতে যে 8-9 দিন বাকি আছে আপনি বলছিলেন, সেই ছোঁয়া কিছুটা ছাপ আমরা নিউ মার্কেটেও দেখতে পাচ্ছি। এবং যদিও শুক্রবার মানেই নিউ মার্কেটে উপচে পড়া ভিড় থাকে, কিন্তু আজকের এই ভিড়ের মধ্যে একটি ব্যতিক্রম দৃশ্য হচ্ছে যে এখানে সনাতন ধর্মাবলম্বীদের আধিক্য এই অন্য দিনের তুলনায় একটু বেশি।
এবং পূজাকে কেন্দ্র করে তারা ঘরোয়া জিনিসপত্রের পাশাপাশি বেশিরভাগ ক্ষেত্রেই তারা পোশাক আশাক কিনছেন এবং নারীদের ক্ষেত্রে তারা চেষ্টা করছেন 1500 থেকে 2000, 2500 এরকম রেঞ্জের শাড়িগুলোই বেশিরভাগ ক্ষেত্রে বিক্রি হচ্ছে এবং যেহেতু উষ্ণতা থাকবে এবছরের দুর্গাপূজার সময়ে সেটিকে কেন্দ্র করেই মূলত শাড়ি কিংবা 3 পিস, লেহেঙ্গা, কাতান শাড়ি, জামদানি শাড়ি সবগুলো শাড়িতেই আসলে সেই সকল বিষয়গুলোকেই বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে যাতে করে আসলে এই আবহাওয়াতেও তারা স্বাচ্ছন্দ্যে সেই সকল পোশাকগুলো পরতে পারেন। এর পাশাপাশি পুরুষদের ক্ষেত্রে বেশিরভাগ পুরুষদেরই আগ্রহ বেশি পাঞ্জাবির ক্ষেত্রে, শর্ট পাঞ্জাবি বিশেষত, ধুতি, পাজামা এগুলোর ক্ষেত্রে। এবং নারীরা ভিড় করছেন স্বর্ণের সেই সকল দোকানগুলোতে যে সকল দোকানে আসলে সিটি গোল্ড কিংবা ইমিটেশনের যে সকল পণ্যগুলো বিক্রি হচ্ছে সেখানে অল্প দামে দেখতে স্বর্ণের মতো চকচক করছে, যেগুলো হয়তো বা স্বল্প কয়েকদিনের জন্য ব্যবহার করা হয়ে থাকে, এমন দোকানেও আমরা ভিড় দেখতে পেয়েছি। এবং বেচাকেনার সার্বিক পরিস্থিতি শুক্রবার তো বেশি হয়েই থাকে, কিন্তু যারা বিক্রি করছেন বিক্রেতারা বলছেন আসলে এই সকল বেচাকেনাগুলো পূজা কেন্দ্রিক পণ্যগুলো, বিশেষ করে সেই সকল পণ্যগুলো একটু বেশি বিক্রি হচ্ছে। শাড়ির দোকানে ভিড় যেমন বেশি আছে, ইমিটেশনের গোল্ড যেগুলো সেগুলোতেও বেশ ভিড় দেখতে পেয়েছি। এর পাশাপাশি পরিবার সহ যেমন আজকে আসার ফুরসত মিলেছে, কেননা আজ যেহেতু সাপ্তাহিক একটি বন্ধেরও দিন, আবার সেটিকে উপলক্ষ করে পরিবার সহই মানুষ ঘুরছেন ফিরছেন, কেউ আজকে কিনছেন, কেউ আজ কিছুটা কিনে চেষ্টা করছেন পরবর্তী দিন এসে সেই বাকিটুকু কিনতে, তাদের স্বাদ এবং সাধ্যের সম্মিলন ঘটিয়ে। এবং অনেকেই সেই দূর প্রান্তে বসে যারা আছেন তাদেরকেও আমাদের দেখেছি নগরবাসী মুঠোফোনে ছবি ধারণ করে পছন্দের মানুষকে ছবি তুলে পাঠাচ্ছেন, পূজার পছন্দের উপহারটি তারা ঘরে বসেই যাতে করে কিনতে পারেন। কাজেই অনেক আমরা আসলে এই পূজার খবর হয়তো বা আরো 8 দিন ধরে জানাবো, তবে আজকে শুক্রবার নিউ মার্কেট জুড়ে যে চিত্র সেটা জানালাম। আপাতত নিউ মার্কেট থেকে দুর্গাপূজার যে প্রস্তুতি এবং কেনাকাটা তা নিয়েছিল আমার কাছে সর্বশেষ। অনেক কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে বাংলাদেশের নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে অপহরণকারী ও মানব পাচারকারীদের আস্তানা থেকে নারী ও শিশু সহ 66 জনকে উদ্ধার করা হয়েছে। কোস্ট গার্ড বলছে সাগরপথে মালয়েশিয়া পাচার ও অপহরণ করে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে তাদের গহীন পাহাড়ে বন্দী রাখা হয়েছিল। মন্তস্য বেদজ্ঞ জানাচ্ছেন বাকিটা। জড়সড় হয়ে থাকা এসব নারী পুরুষের মধ্যে কাউকে উন্নত জীবনের আশা দেখিয়ে মালয়েশিয়ায় পাচার, আবার কাউকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে পাহাড়ে আনা হয়েছিল। এরপর গহীন পাহাড়ে নির্যাতনের মুখে চরম অনিশ্চয়তায় কেটেছে রাতের পর রাত। গোয়েন্দা সূত্রে এমন তথ্য পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত টানা কয়েক ঘণ্টা বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ের চূড়ায় অভিযানে যায় নৌবাহিনী ও কোস্টগার্ড। এ সময় সংঘবদ্ধ অপহরণকারী ও মানব পাচারকারীদের একাধিক আস্তানার সন্ধান পায় তারা। পরে চিরুনি তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় বিভিন্ন সময় অপহরণের শিকার রোহিঙ্গা ও বাংলাদেশি 66 জনকে, যাদের মধ্যে 23 জন নারী, 22 জন পুরুষ ও 21 জন শিশু। আমাদেরকে ফোন দিয়ে বলছে কাজ দেওয়ার জন্য, আমরা চলে আসি কক্সবাজার মহেশখালী থেকে মতবাড়ি। তো এখানে দেখি এখানে নিয়ে এসে আমরা আর কিছু করতে পারি, সব মোবাইল গাড়ি নিয়ে গেছে। গুদামুটুকারি থালা মাছে অনেক মারা যারা করছে। কয়দিন হয়েছে? আজকে 17 দিন হয়েছে। কোস্টগার্ড জানায় কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি, সুবিধাজনক কর্মসংস্থান ও উন্নত জীবনযাপনের স্বপ্ন দেখিয়ে অনেককে জিম্মি করে রাখে। পরবর্তীতে পাচারকারীরা তাদের সুবিধাজনক সময়ে মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল থেকে বোট যোগে মিয়ানমারে পাচার করার পরিকল্পনা করছিল। উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায় কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি, সুবিধাজনক কর্মসংস্থান, উন্নত জীবনযাপনের স্বপ্ন, অল্প খরচে বিদেশ যাত্রা এবং বিনা অর্থে প্রেরণ করে পরবর্তীতে কর্মস্থলে কাজের মাধ্যমে খরচ পরিশোধের সুযোগের প্রলোভন দেখিয়ে টেকনাফ সহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় গমনে উদ্বুদ্ধ করে টেকনাফের গহীন পাহাড়ে গোপন আস্তানায় জিম্মি করে রেখেছিল। পরবর্তীতে পাচারকারীরা তাদের সুবিধাজনক সময়ে মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল হতে বোট যোগে মালয়েশিয়ায় পাচার করার পরিকল্পনা করছিল। এর আগে গত 17 সেপ্টেম্বর টেকনাফের গহীন পাহাড় থেকে সংঘবদ্ধ আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের 12 সদস্যকে আটক করে বিজিবি। এ সময় মালয়েশিয়া প্রবাসী একজনের বাড়ি থেকে উদ্ধার করা হয় এক নারী সহ 11 জন রোহিঙ্গাকে। এখন কক্সবাজার। ফ্রান্সের প্যারিসে ইউরোপিয়ান একাডেমি অফ ডার্মাটোলজি ও ভেনেরোলজির 25তম কংগ্রেসে এখন টেলিভিশনের সঙ্গে কথা বলেছেন অ্যাস্থেটিক ডার্মাটোলজি সোসাইটি অফ বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডাক্তার সরকার
মাহবুব আহমেদ শামীম। সেখান থেকে কিছুক্ষণ আগে সবশেষ জানিয়েছেন মোজাহিদ শুভ। ইউরোপিয়ান একাডেমির 25তম কংগ্রেস, যেখানে সারা পৃথিবীর চর্মরোগ বিশেষজ্ঞ 6000-এর অধিক যুক্ত হয়েছেন, এসেছেন বাংলাদেশ থেকে বিশেষজ্ঞরা। আমাদের সঙ্গে এখন যুক্ত হবেন অধ্যাপক ডাক্তার সরকার মাহবুব আহমেদ শামীম। আপনাকে স্বাগত জানাচ্ছি আমার সঙ্গে। আপনি বহু বছর ধরে বাংলাদেশে চিকিৎসা দিয়ে যাচ্ছেন। এই কনফারেন্সে আপনি বহুবার এর আগে এসেছেন। বাংলাদেশের রোগীদের জন্য আসলে নতুন কি নিয়ে যান প্রতি বছর? এটা বেসিক্যালি মানে ক্লিনিক্যাল ডার্মাটোলজির উপরে আমাদের এই যে কংগ্রেসটা, সেখানের মধ্যে সারা বিশ্বের লোকজন এসে তাদের বিভিন্ন ধরনের অভিজ্ঞতা এবং আপগ্রেডেশনগুলো জানায়। আমরা এখানের মধ্যে বিভিন্ন হলে আমরা যেগুলো পছন্দের টপিকসগুলো আসলে আমরা বাছাই করি। আমার জন্য আসলে একটু কঠিন অল্প সময়ের মধ্যে এতগুলো ইন্টারেস্টিং সাবজেক্ট এগুলোকে কাভার করা। তারপরে আমার ইন্টারেস্টের জায়গা হচ্ছে বায়োলজিক্স। তো বায়োলজিক্সের উপরে কাজগুলো কি কি হচ্ছে আর আমরা কি করছি তার একটা এক্সচেঞ্জ আমরা সবসময় এই কনফারেন্সগুলোতে নেই। যেমন আমরা এবার গুজেলকুমমের উপরে অনেকটা দেখলাম। তো গুজেলকুমবটা যেমন সোরাইসিসের ক্ষেত্রে আপনি জানেন যে আমরা আসলে এই যে বায়োলজিক ইন্ট্রোডিউস করেছি বাংলাদেশে। তো বায়োলজিক্স দিয়ে অনেক সোরাইসিস পেশেন্ট এবং অন্যান্য যে চর্মরোগগুলো আছে সেগুলোতে খুব লম্বা সময় ধরে ভালো কাজ করে, মানুষ ডিজিজ ফ্রি থাকে, কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ করে। তো সেই ক্ষেত্রে আমাদের যেগুলো মলিকিউল আছে বাংলাদেশে সেগুলোর মধ্যে কিছু আছে 15 দিন পরপর দিতে হয়, কিছু 1 মাস পরপর দিতে হয়। তো আমরা চাচ্ছি গুজেলকুমবটা 2 মাস পরপর দেওয়া যায়। আরও অনেকগুলো মলিকিউল চলে এসছে যেগুলো হয়তো 6 মাস পর। দিস ইজ ভেরি ভেরি এক্সপেন্সিভ। তাহলে আমরা এমন মলিকিউল আনবো যেটা আসলে আমাদের দেশের মধ্যে উপকার হবে। 2 মাস পরপর যদি একটা ইনজেকশন দিয়ে ভালো থাকা যায়, এর থেকে ভালো কিছু হতেই পারে না। আর তাছাড়া আমরা অন্যান্য যে লেজারগুলো আছে বা ফটোথেরাপি বা অন্যান্য যে ডিভাইসগুলো আছে যেগুলো দিয়ে আমরা চর্মরোগের চিকিৎসা দিয়ে থাকি, সেগুলার আপগ্রেডেশন, সেগুলার অভিজ্ঞতা ভাগাভাগি, এগুলো আমরা এখানে করছি। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। মূলত আসলে রোগীদের কল্যাণেই বাংলাদেশের চিকিৎসকরা, ডার্মাটোলজিস্টরা প্রতি বছর এখানে আসছেন। তারা যে জ্ঞান নিয়ে যান সেটি আসলে ছড়িয়ে দেন যাতে খুব স্বল্প সময়ের মধ্যে নিরাপদ রাখা যায় আমাদের রোগীদের। এই ছিল এখানকার সবশেষ খবর। ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলায় কেঁপে উঠল ইসরায়েল। বন্দর নগরী ইলাতে জেরুজালেম, তেল আবিব সহ বেশ কিছু অঞ্চলে ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথিরা। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত গাজার যুদ্ধবিরতির খসড়া প্রস্তাবে ষষ্ঠবারের মতো ভেটো দিল যুক্তরাষ্ট্র। ইসরায়েলের সঙ্গে বাণিজ্য স্থগিতের নিষেধাজ্ঞার বিষয়ে সমর্থন জানিয়েছে জার্মানি আর স্পেন। আর ফরাসি প্রেসিডেন্ট বলছে দ্বিরাষ্ট্র গঠনের পরিকল্পনাকে গলা টিপে হত্যা করেছে ইসরায়েল। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। বৃহস্পতিবার রাতে ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ বেশ কিছু জায়গায় বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন। জেরুজালেম, ইলাতে, পশ্চিম তীর সহ 10টির বেশি অঞ্চলে সাইরেন বেজে ওঠে একযোগে। নিরাপদ স্থানে আশ্রয় নেন সেখানকার বাসিন্দারা। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ইয়েমেন থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সফলভাবে প্রতিহত করেছে তারা। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী ইলাতে হুতিদের ড্রোন আঘাত হানে একটি হোটেলে। ড্রোনটি আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই সেখানে আগুন ধরে যায়। যদিও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। হুতি গোষ্ঠী এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় আগ্রাসন বন্ধ না করলে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রাখবে তারা। এদিকে ইসরায়েলি সেনাদের ট্যাঙ্ক যত অগ্রসর হচ্ছে ততই শোচনীয় হচ্ছে গাজা সিটির অবস্থা। খাদ্য এবং ওষুধের সংকটের পাশাপাশি হামলার ভয়ে পালাচ্ছে লাখ লাখ বাসিন্দা। ভেঙে পড়েছে চিকিৎসা ব্যবস্থা। যে যেভাবে পারছে জীবন বাঁচাতে ছুটে বেড়াচ্ছে। এমন অবস্থায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে গাজায় অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির একটি খসড়া প্রস্তাব করা হয়। যুদ্ধ বন্ধ করে গাজার উপর ইসরায়েলি নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ ত্রাণ সরবরাহ অব্যাহত রাখার শর্ত দেয়া হয়। বিনিময়ে মুক্তি দেয়া হবে ইসরায়েলি জিম্মিদের। তবে এই প্রস্তাবে যুক্তরাষ্ট্র ছাড়া নিরাপত্তা পরিষদের বাকি সদস্য দেশ পক্ষে মত দেয়। US opposition to this resolution will come as no surprise. It fails to condemn Hamas or recognize Israel's right to defend itself, and it wrongly legitimizes the false narratives benefiting Hamas, which have sadly found currency in this council. হামাস বলছে, গাজা সিটিতে আক্রমণ চালিয়ে ইসরায়েল প্রমাণ করছে তারা জিম্মিদের জীবিত বা মৃত কোনো অবস্থাতেই ফেরত চায় না। আগ্রাসন বন্ধ করে এই বিষয়ে ইসরায়েলকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, তা না হলে তাদের ভাগ্যেও করুণ পরিণতি আছে বলে হুঁশিয়ারি জানিয়েছে হামাস।
ইসরায়েলি সংবাদ মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এ সময় তিনি বলেন, পশ্চিম তীরে ইসরায়েলের বসতি সম্প্রসারণের পরিকল্পনা দ্বিরাষ্ট্র গঠনের নীতিকে নষ্ট করে ফেলবে। What we propose is to have a mandate of the United Nations and an international force to say some troops could be deployed in order to secure the place. We can accelerate as well and scale up the ongoing training of police people and security forces in the hands of the Palestinian authorities. ইসরায়েলের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে উঠে পড়ে লেগেছে ইউরোপের আরও দুই দেশ, স্পেন ও জার্মানি। ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত করার জন্য ইউ কমিশনের প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। আর জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মায়ার্স বলেছেন, 1 অক্টোবরের আগেই এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে জার্মানি। এদিকে দক্ষিণ লেবাননের হিজবুল্লাহর সামরিক স্থাপনায় নতুন করে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। বিমান হামলার পর বেশ কিছু অঞ্চলে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। হিজবুল্লাহর অভিযোগ, সব নিয়ম নীতি উপেক্ষা করে সন্ত্রাসবাদ করে যাচ্ছে ইসরায়েল। তানভীর জনি, এখন বিশ্ব। এবার খেলার খবর। বাংলাদেশ দলের টিম স্পিরিটকে বড় শক্তি হিসেবে দেখছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ধারাবাহিকতা ইতিবাচক মনোভাব বজায় রাখতে পারলে টাইগাররা সুপার ফোরেও ভালো করতে পারবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। বিস্তারিত দেখবেন প্রতিবেদনে। শেষ হয়েছে এশিয়া কাপের গ্রুপ পর্বের লড়াই, চূড়ান্ত সুপার ফোরের লাইন আপ। গ্রুপ রানার্স আপ হয়ে বি গ্রুপ থেকে সুপার ফোরে টিম বাংলাদেশ। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানালেন, বর্তমান দলটির সবচেয়ে বড় শক্তি টিম স্পিরিট। শ্রীলঙ্কার সাথে আমরা ফার্স্ট পাওয়ার প্লে ইউজই করতে পারি, তারপরেও একটা ভালো মোটামুটি একটা ভালো টার্গেটে গিয়েছে। তো টিম স্পিরিট এবং এই টিমটার যে একটা শক্তি, যেটা সব থেকে বড়, যেটা আমার মনে হচ্ছে, সেটা প্রত্যেকটা সেক্টরে তারা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করছে। গ্রুপ পর্বে হংকং ও আফগানদের হারালেও দুর্বল রান রেটের কারণে তাকিয়ে থাকতে হয় শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের দিকে। তবে বিসিবি সভাপতি মনে করেন, সমীকরণে নয়, যোগ্য দল হিসেবেই ধারাবাহিকতার পুরস্কার হিসেবে সুপার ফোরে জায়গা করে নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। আমাদের টিম যে সুপার ফোরে গিয়েছে, আর সুপার ফোরে আমরা হংকংকে হারিয়েছি, আমরা আফগানিস্তানকে হারিয়েছি, শ্রীলঙ্কার সাথে আমরা হাফ এন খারাপ খেলেছি বলে আমরা হেরে গিয়েছি। তো যোগ্যতার দল হিসেবে আমরা সেকেন্ড রাউন্ডে শুধু যাইনি, আমাদের যে এই টিমটা কনসিস্টেন্টলি ভালো খেলছে তারই বহিঃপ্রকাশ এটা। অন্যদিকে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের মতে, যে কোনো টুর্নামেন্ট জিততে আক্রমণাত্মক ক্রিকেটের চেয়ে জয় পাওয়াটাই মুখ্য বিষয়। সুপার ফোরে তাই রান রেটের হিসেব নয়, বরং ম্যাচ জেতাই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। উই জাস্ট নিড টু থিংক অ্যাবাউট উইনিং দ্য গেম। রান রেটটা পরে কি হবে সেটা পরে দেখা যাবে, সেরকম পরিস্থিতি ডেফিনেটলি বাংলাদেশ সুযোগ দেবে। বাট আমাদের এখন সুপার ফোরে যে রান রেটের মাথায় চিন্তা না করে আমরা কিভাবে ম্যাচগুলো জিতবো সেটা চিন্তা করলে ভালো হবে। শনিবার সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এশিয়া কাপে শিরোপার স্বপ্ন দেখা লাল সবুজদের লঙ্কাবধ দিয়েই শুরু হোক শিরোপা মিশন, এমন প্রত্যাশা 18 কোটি ক্রিকেট প্রেমীর। ফারহান ইসান, এখন, ঢাকা। শেষ করছি এখন সন্ধ্যা, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নির্বাচন বাণিজ্যের জন্য পিআর চায় না একটি পক্ষ, অভিযোগ জামায়াতের। নিরপেক্ষতা হারিয়েছেন ডক্টর ইউনুস, মন্তব্য ইসলামী আন্দোলনের। জনগণের নয়, পিআর নির্দিষ্ট কিছু দলের এজেন্ডা, মন্তব্য বিএনপির। দেশকে নির্বাচনের পথে নিয়ে ষড়যন্ত্র ব্যর্থ করার আহ্বান। বুয়েটের সোনি হত্যায় ছাড়া পেয়ে অস্ত্র ব্যবসায় জড়ান টগর। র্যাবের জিজ্ঞাসাবাদে মিলেছে তথ্য, রিভলভার সহ 150 গুলি উদ্ধার। যানজট যেন রাজধানীর গলার কাটা। 2.5 মাসে গুলশান 1-এর সিগন্যালে 48 লাখ বার আইন ভঙ্গ, কার্যকর উদ্যোগের তাগিদ। এবং মার্কিন ভেটোয় ভেস্তে গেল গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব। নজিরবিহীন ইসরায়েলি আগ্রাসনে ফিকে দ্বিরাষ্ট্র সমাধানের আশা। এই ছিল এখন সন্ধ্যার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।